সবজিওয়ালার সঙ্গে অসভ্যতাম করলে সবজিওয়ালার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে সৌরভকে বাধ্য করে তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সৌরভ বাজারে এসেছে, তখনই সবজিওয়ালাকে বলতে থাকে এই লাউটা কত। তখনই সবজিওয়ালা লাউয়ের দাম বললে তখন সৌরভ সেটা ব্যাগে পুরে নেয়। এরপরে গাজর সহ অনেক কিছু ব্যাগে নিতে থাকে, কিন্তু টাকা চাওয়ার সময় তখন সবজিওয়ালার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে সৌরভ। সৌরভ বলতে থাকে, আপনি কি আমাকে চেনেন? আপনি আমার কাছে টাকা চাইছেন? আপনার আপনার একটুও কি শরীরে ভয় নেই? আমার কাছে টাকা চেয়ে যদি আমি একটা কেস লিখে দিই তবে কি হতে পারে? তখনই সবজিওয়ালা বলতে থাকে, অন্তত পক্ষে 50 টাকা দিন, এখনই বউনির সময় 1 টাকাও বিক্রি করিনি। 50টা টাকা দিলে তবে তবে একটু বর্ণিত হতো। তখন এ কথা শুনে সৌরভ বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে টাকা চাইছো? তখনই দেখা যায় সেখানে এসে দাঁড়ায় তটিনী। তটিনী বলতে থাকে, এমা দাদা, আপনি ওনাকে চেনেন না? তখন এ কথা শুনে সবজিওয়ালা বলতে থাকে, বৌদি উনি কে? সত্যি বার প্রত্যেক দিন এসে আমার দোকান থেকে অনেক অনেক সবজি নিয়ে যায়, কিন্তু একটা টাকাও দেয় না জানেন। বললেই বলে তুমি আমাকে চেনো, আমাকে আমাকে উল্টো হুমকি দেয়। তখনই তটিনী বলতে থাকে, উনি তো আমার ঠাকুরপো। এরপরে দেখা যায় সৌরভ চলে যাবে, ঠিক তখনই তটিনী বলতে থাকে, কি হলো মিস্টার মিস্টার সৌরভ গাঙ্গুলি, এখনই কোথায় যাচ্ছেন? এক্ষুনি দাঁড়ান। তখন এ কথা শুনে সৌরভ বলতে থাকে, কি বলতে চাইছো তুমি? তখনই তটিনী বলে ওঠে, ওনার ওনার সবজির টাকাটা দিয়ে যাও। আচ্ছা আচ্ছা দাদা, সবজির কয় টাকা হয়েছে? তখনই সবজিওয়ালা বলতে থাকে, 50 টাকা দিতে বলেছি, তারপরেও দিচ্ছে না। টাকা তো হয়েছে অনেক, কিন্তু 50 টাকা দিতে বলেছি, শুধু শুধু বউনিটা করতাম, তাই তাই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। তখনই দেখা যায় তটিনী সৌরভকে জোরে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, লজ্জা করে না? আপনি তো আইনের রক্ষক, আপনি আপনি এভাবে আইন ভাঙছেন, আপনার আপনার তো লজ্জা করা উচিত। আপনি আরো সেটার দোহাই দিয়ে গরিব মানুষের হক লুটে খাচ্ছেন। আপনাকে আপনাকে আমি কি শাস্তি দিতে পারি আপনার কোনো ধারণাই নেই। তখন এ কথা শুনে সৌরভ বলতে থাকে, এই তটিনী গাঙ্গুলি, তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করছো। তখনই তটিনী বলতে থাকে, আমি বাড়াবাড়ি করছি না কি করছি সেটা সেটা এবার দেখবে। এই বলে সৌরভকে মারতে থাকে তটিনী। তটিনী বলতে থাকে, লাউ চিংড়ি আর গাজরের হালুয়া খাবে তো এখানেই খাইয়ে দিব, কিন্তু কড়াই মশলা কাঁটা খুন্তি কিচ্ছুর প্রয়োজন নেই, এই হাতটাই যথেষ্ট, আমার এই হাতই যথেষ্ট। এরপরে সৌরভকে মেরে সৌরভের পকেট থেকে টাকা বের করে নেয় তটিনী। সে টাকা বের করে সেই সবজিওয়ালার হাতে দেয় আর বলতে থাকে, এটা এটা আপনার প্রাপ্য, ওকে দিতেই হতো। এটা এটা ওর থেকে জোর করে নি কিংবা ও নিজের ইচ্ছায় দিক, কিন্তু ওকে তো এই টাকাটা দিতে হতো, তাই না? এরপরে সৌরভকে আবার মারতে শুরু করে। তখনই সৌরভ বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু একদম একদম তোমাকে ছাড়বো না। তখনই তটিনী বলতে থাকে, তোমাকে নয়, বলুন আপনি। এভাবে এভাবে তোমাকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। এরপরেই পরশুরাম তটিনীকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার তটিনী, এখনো আসছো না যে, কোথায় তুমি? তখনই তটিনী বলতে থাকে, আসলে বাজারে একজন লাউ চিংড়ি আর গাজরের হালুয়া খেতে চেয়েছিল, তাকে একটু লাউ চিংড়ি খাইয়ে দিলাম আর গাজরের হালুয়াটা বানাচ্ছি। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, তার মানে কি বলতে চাইছো তুমি? তখনই তটিনী বলতে থাকে, যেটা বলতে চাইছি সেটাই তো বলছি, তাই না? তখনই পরশুরাম বলতে থাকে, গাজরের হালুয়া লাউ চিংড়ি এসবের মানে কি? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ বাজারে এসেছিলাম, দেখলাম একজন লাউ চিংড়ি খেতে চাইছে, তাও আবার বিনে পয়সায়, কোনো টাকা দিতে পারবে না। সবজিওয়ালা থেকে জোর করে লাউ আর গাজর নিচ্ছে, লাউ চিংড়ি খাবে আর হালুয়া খাবে, তাকে একটু বিনে হাতা খুন্তি ছাড়াই লাউ চিংড়ি খাইয়ে দিলাম। আর সেই লোকটা হচ্ছেন তোমাদের ডিপার্টমেন্টের অফিসার সৌরভ। এই বলে ফোনটা কেটে দেয় তটিনী। এরপরে তটিনী বলতে থাকে, একদম নেক্সট টাইম যেন আর কখনো না দেখি যে বাজারে এসে লোকজনের সামনে এরকম করে ব্যবহার করা, বুঝতে পেরেছেন? পকেটে তো মোটা অঙ্কের টাকা আছে, কর্ণ চ্যাটার্জির পকেটটা তো গরম করে দিয়েছে। তবে তবে শপে যান, শপে গিয়ে শপিং ওখান থেকে শপিং করুন, ওখান থেকে কেনাকাটা করুন। এখানে বাজারে কেন এসেছেন? বাজারে তো আমাদের মতো সস্তা মানুষেরা আসে, তাই না? আপনি তো আর সস্তা নন, এখন তো আপনি অনেক বড় হয়ে গেছেন। তখন এ কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, এই তটিনী গাঙ্গুলি,
তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, আমি তোমাকে ছাড়বো না, দেখে নেব, একদম একদম দেখে নেব, আমার সঙ্গে এরকম ব্যবহার করার ফল তোমাকে ভুগতে হবে, কথাটা মাথায় রেখো। এদিকে দেখা যায় কাবির ও আরাধিয়া দুজনেই বেরোচ্ছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার কাবির, কোথায় যাচ্ছ, কথা বলছো না যে? তখনই কাবির বলতে থাকে, কেন ড্যাডি, সব কথা কি তোমাকে বলতে হবে? তখনই এই বলেই বেরিয়ে যাবে, তখন কর্ণ চ্যাটার্জি আবার বলতে থাকে, কি হলো কাবির, দাঁড়াতে বলছি না? তখনই আরাধ্যা বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও কাবির, আমি বলছি। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কি হয়েছে বাবা, এভাবে এভাবে আমাদের পথ আটকাচ্ছেন কেন? তখন এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কোথায় যাচ্ছ তোমরা, তোমরা আমাকে না জানিয়ে কোথায় যাচ্ছ, আমি তো বুঝতে পারছি না। তখন এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে, আসলে আসলে আজকে মায়ের জন্মদিন, তাই আমরা যাচ্ছি মাকে বার্থডে উইশ করতে। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলতে থাকে, কি হচ্ছে এসব কাবির, তুমি তোমার মায়ের জন্মদিন সেলিব্রেশন করতে যাচ্ছ, মানে এটা আমি হতে দিতে পারি না। তুমি কিন্তু আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছ, তুমি লাহোরের কাছে কিছুতেই যেতে পারো না। তখনই কাবির বলে ওঠে, হ্যাঁ পারি, অবশ্যই পারি, আমি আমি অবশ্যই যাব। আমার আমার প্রয়োজন ছিল আমার মাকে, কিন্তু তখন তুমি আমার মাকে কিছুতেই আমার কাছে এনে দাওনি। তুমি তুমি আমার মায়ের থেকে আমাকে অনেক দূরে করেছে, তুমি না থাকলেও চলতো, কিন্তু আমার মা যদি থাকতো আমার জীবনটা অনেক সুন্দর হতো। তুমি আমাকে কি দিয়েছো, জীবনে কি দিয়েছো, তুমি আমাকে ক্রিমিনাল তৈরি করেছো। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার জন্য আমি সারাটা জীবন ব্যয় করে এলাম, তোমার জন্য সারাটা জীবন নিজে এতটা স্যাক্রিফাইস করে এলাম। তখন এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে, আপনার এই স্যাক্রিফাইসের জন্যই আজকে আপনার ছেলে ছেলে একজন ক্রিমিনাল। এরপরে দেখা যায় লহরীর জন্য একটি নেকলেস নিলে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমার টাকায় কোনো কোনো কিচ্ছু ও বাড়িতে যাবে না। তখনই আরাধ্যা বলতে থাকে, এটা এটা আপনার টাকায় নয়, এটা আসলে আমার জন্য কিনা একটা গয়না, সেই গয়নাটা আমি জানি যে ওনার খুব পছন্দ হবে, তাই আমি সেই গয়নাটা ওনার জন্য নিয়েছি। এরপরে দেখা যায় লহরী ফোন করে আর বলতে থাকে, আরাধ্যা তোমরা আসবে তো, সত্যি বলছো? আমি আমি যে কি খুশি হয়েছি জানো, আমার ছেলের বয়সে আজকে প্রথম আমার ছেলে আমাকে বার্থডে উইশ করতে আসছে। আমার আমার ছেলে আমাকে আমাকে নিজে নিজে ফোন করে বার্থডে উইশ করছে, আবার আবার আমার সঙ্গে এসে বার্থডে উইশ করে করে যাবে। তখন এই কথা শুনে আরাধ্যা বলতে থাকে, ওখানে যাওয়ার পরে আরেকটা সারপ্রাইজ আছে মা, সেটা দেখলে আপনি অনেক খুশি হবেন। তখনই আরাধ্যার কথা শুনে লহরী বলতে থাকে, কি সারপ্রাইজ বলো? তখনই আরাধ্যা বলে ওঠে, আজকে আমরা তিনজন একসঙ্গে বসে লাঞ্চ করব। এ কথা শুনে তখন তখন কর্ণ চ্যাটার্জি ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, লহরী প্লিজ এভাবে আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিও না, আমি আমি পুরো একা, তুমি তো জানো আমার কেউ নেই এই পৃথিবীতে, আমার কেউ নেই, আমি একা, আমার ছেলেটাকে যদি তুমি আমার থেকে কেড়ে নাও, ছিনিয়ে নাও, তবে আমি বাঁচতে পারবো না। এই কথা শুনে লহরী বলতে থাকে, আমি জানি মিস্টার কর্ণ চ্যাটার্জি, তুমি খুব একা, তোমার চারপাশটা পুরো অন্ধকার, তুমি নিজেকে একদম একদম টাকার পিছনে ছুটিয়ে অর্ধত্বের মধ্যে নিজেকে একদম একদম লুকিয়ে রেখেছো। তোমাকে আর আগের আগের কর্ণ চ্যাটার্জি মনে হয় না, আগে যেরকম হাসি খুশি ছিলে, নিজের পছন্দ মতো চলতে, এখন আর তোমাকে সেরকম লাগে না, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছো। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমার কাছে হাত জোড় করছি লহরী, আমার থেকে আমার ছেলেটাকে ছিনিয়ে নিও না। তখনই লহরী বলতে থাকে, আমি আমার ছেলেকে কখনো ছিনিয়ে নিইনি, যদি নিতাম তবে আগেই নিয়ে আসতাম। যখন আমার দুধের বাচ্চাকে আমার থেকে তুমি আলাদা করেছিলে, সবাই বলেছিল আইনি ব্যবস্থা নিতে, কিন্তু আমি আমি নিইনি। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো বা আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবে না, আমার ছেলেকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাই আমি আমার ছেলেকে তোমার কাছে আমানত হিসেবে রেখে এসেছিলাম, কিন্তু তুমি যে ওকে ক্রিমিনাল তৈরি করবে এটা আমি ভাবতেও পারিনি। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে বাচ্চারা সবাই প্রিন্সিপালকে সম্বর্ধনা জানায়, তার বার্থডে উইশ করে বাচ্চারা। এরপরে দেখা যায় এটা দেখে খুশি হয়ে যায় লহরী বলতে থাকে, সত্যি তোমরা তোমরা একদম ফুলের মতোই পবিত্র। এদিকে এদিকে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, বাবা আমরা এখন বেরোবো, ফোনটা দিলে একটু ভালো হতো। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে। এরপরে আরাধ্যা ও কাবির বেরিয়ে গেলে তখন কর্ণ চ্যাটার্জি কাঁদতে থাকে আর বলতে থাকে, সত্যিই তো, সত্যিই তো কাবির যে কথাগুলো বলে গেল পুরোটাই তো সত্যি, একটাও তো মিথ্যে নয়। আমি যদি সত্যি সত্যি এসব কিছুতে না জড়াতাম, তবে তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না, আমার ছোট্ট ছোট্ট সুন্দর সংসারটা সুন্দরভাবে থেকে যেত, কখনো কোনো রকম ঝামেলা হতো না, কিচ্ছু হতো না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন করে লহরীকে আর বলতে থাকে, লহরী একটা কথা বলার ছিল। তখনই
তখনই দেখা যায় লাহোরি বলতে থাকে, হ্যাঁ বলুন। এই বলেই লাহোরিকে বার্থডে উইশ করে। এটা দেখে চোখের জল আটকে রাখতে পারে না লাহোরি। লাহোরি বলতে থাকে, কে আপনি? আপনি আমাকে এত বছর পরে কথাটা বলছেন? কত বছর পরে মনে আছে? যখন বিয়ের আগে আমার জন্মদিন আসতো আপনি একদম পাগল হয়ে যেতেন, উন্মাদ হয়ে যেতেন, কিন্তু আজকে আজকে আমার জন্মদিন, দেখুন আপনার কোনো ইচ্ছা নেই আমাকে উইশ করার। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই তো বললাম, এই তো উইশ করলাম, এতে আবার উইশ না করার কি হলো? এরপরে লাহোরি বলতে থাকে, আপনি কেন ফোন করেছেন সেটা বলুন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, আমি তোমার সঙ্গে একটা আবদার রাখতে চাই। তোমার পরিবারের সঙ্গে আমি কি বসে লাঞ্চটা করতে পারি? এই কথা শুনে খুশি হয়ে যায় লাহোরি। লাহোরি বলতে থাকে, তুমি এসব কি বলছো? বুঝিয়ে বলো। এরপরে দেখা যায় এই কথা শুনে তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা, আজকে আজকে আমি আমার ফ্যামিলির সঙ্গে লাঞ্চটা করতে চাই। আমার প্রচন্ড খারাপ লাগছে। এখান থেকে আরাধিয়া ও কাবির বেরিয়ে গেছে তোমার কাছে, আমিও আসছি। তখনই এই বলে ফোনটা কেটে দেয় লাহোরি। এরপরে লাহোরি বুঝতে পারে যে কর্ণ কাঁদছে। তখনই লাহোরি বলতে থাকে, লোকটা কিভাবে কাঁদছে, ওকে আমি কি করে দূরে ঠেলে দিই? এরপরে দেখা যায় লাহোরি ডিসাইড করে যে কর্ণ চ্যাটার্জিকে সে আসতে বলবে। এরপরে ফোন করে। তখনই কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আপনার ইনভিটেশন ও রইলো, আপনি সময় মতো চলে আসবেন, কোনো রকম কোনো ঝামেলা করবেন না, এর আগের মতো কোনো যেন ঝামেলা না বাঁধে। এরপরে দেখা যায় এই বলেই তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, একদম চিন্তা করো না, আমি এমন ভাবে আসবো কেউ বুঝতেই পারবে না। এরপরে দেখা যায় তখনই তখনই লাহোরি বলতে থাকে, ঠিক আছে, আপনার আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করুন। এবার আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কোনো কিচ্ছু করার নেই। এরপরে কর্ণ চ্যাটার্জি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ভুল করেছি। আমার ছেলে আজকে আমার দিকে আঙুল তুলে বলছে যে তার মাম্মিকে কেন আমি নিজের কাছে রেখে দিইনি, কেন তার থেকে তার মাম্মিকে দূরে করেছি, বুঝতে পারছো লাহোরি? এরপরে দেখা যায় লাহোরির কান্না শুনে তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমার সম্মতি পেয়ে গেছি, আমি আসছি, আমি আসছি, একদম চিন্তা করবে না, তোমার এটাই সম্মতি। আমি জানি যে তুমি কোনো কিছু সিরিয়াস হলে তখন অনেক কান্না করো। এরপরে দেখা যায় লাহোরি বলতে থাকে, তুমি কাঁদছো কেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কাঁদছি না তো, কোথায় কাঁদছি? আগে কাঁদতাম, কিন্তু এখন আর কাঁদি না। এরপরে দেখা যায় তখন এই বলে ফোনটা কেটে দেয় লাহোরি। লাহোরি বলতে থাকে, আমি কি করব বুঝতে পারছি না। এত বছর পর লোকটা এসেছে আমার সঙ্গে লাঞ্চ করতে চায়, তাকে আমি কি করে ফেরাতাম? এরপরে দেখা যায় এদিকে দেখা যায় বাচ্চারা সবাই লাহোরির কাছে আসে। লাহোরির কাছে এসে লাহোরিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ম্যাম, আজকে তো আপনার বার্থডে, আপনার কি গিফট লাগবে? তখন এই কথা শুনে দেখা যায় তখনই লাহোরি বলতে থাকে, আমার কোনো গিফটের প্রয়োজন নেই, তোমরা থাকলেই হবে, তোমরাই আমার গিফট। এই কথা শুনে দেখা যায় সবাই অনেক খুশিতে নাচানাচি করছে। এরপরে দেখা যায় তখনই বিজিত এসে দাঁড়ায় সেখানে আর বলতে থাকে, কি ব্যাপার প্রিন্সিপাল ম্যাম, আপনি কি ভেবেছেন এত সহজেই সবকিছু শেষ হয়ে যাবে? কেমন আছেন আপনি? তখনই লাহোরি বলতে থাকে, তুমি এখানে এখানে কি করছো? এরপরে এরপরে দেখা যায় তখনই বিজিত বলতে থাকে, আমি এখানে কি করছি জানলে আপনি আকাশ থেকে পড়বেন। আসলে আমি এখানে এসেছি একটা দরকারে, যে কাজটা হচ্ছে আমার। এরপরে দেখা যায় কথা বলে তখনই দেখা যায় লাহোরি বলতে থাকে, এসব কি বলছেন? তখনই বিজিত বলতে থাকে, আসলে কিছু বাচ্চারা টয়লেটে আটকা পড়েছে। ও সরি, আটকা পড়েনি, মানে আটকে রাখা হয়েছে, পুরো কলেজটা ঘেরাও করে ধরা হয়েছে। এই তোরা ঠিকঠাক ভাবে পুরো কলেজটা ঘিরে ধরেছিস তো? তখন এই কথা শুনে দেখা যায় সবাই বলতে থাকে, হ্যাঁ, একদম একদম ঠিকঠাক ভাবেই ধরা হয়েছে। তখন দেখা যায় লাহোরি বলতে থাকে, আপনারা কি বলতে চাইছেন আর আপনারা এসব কেন করছেন বলতে পারেন? এসবের মানে কি? তখনই বিজিত বলতে থাকে, এসব কেন করছি জানতে পারবেন, সময় হলেই সবটা জানতে পারবেন। অনেক দূর গড়িয়ে গেছে জল, এবার সেই জলটা তো আমাদের সরাতেই হবে, অনেক দূর যেতে হবে আমাকে। এরপরে দেখা যায় তখনই লাহোরি বলতে থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না, হয়তোবা কোনো জালিয়াতি করে বেল পেয়ে এখান থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন